আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। যে আপনার যদি হিউজ পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে নিরাপদ একটা বিনিয়োগ হচ্ছে জমি জমা ক্রয় করা। এটা আমরা সবাই জানি, আমাদের পিতৃপুরুষরাও কিন্তু তাই করেছে। যে যে যেভাবে পেরেছে জায়গা জমি ক্রয় করেছে, কিন্তু মালিকানার কাগজপাতি যাচাই বাছাই করে নাই। তো এইরকম একটা সমস্যার মধ্যে অনেকেই আছেন, সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি বা শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি নিয়ে। তো আজকের আলোচনাতে আমরা টোটাল এনিমি প্রপার্টি, শত্রু সম্পত্তি, ভিপি প্রপার্টির ইতিহাস, সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের যে আদেশ আছে সেটাও দেখিয়ে দিব। আর একটা কথা মনে রাখবেন, এখনকার যুগেও সবচেয়ে বেস্ট বিনিয়োগ কিন্তু জমিতে। যদি আপনি মালিকানা যাচাই বাছাই করে লোকেশন দেখে যদি বাজার মূল্যে, উপযুক্ত বাজার মূল্যে অথবা তার চাইতে কিছু কম দামে নিতে পারেন, তাহলে রিয়েল এস্টেট ব্যবসাটাও কিন্তু একটা ভালো ব্যবসা। তবে রিয়েল এস্টেট ব্যবসা করতে একটা কথাই বলবো, আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকলেই জায়গা জমি কিনবেন। লোন করে, কিস্তিতে, হাওলাত করে জায়গা জমি কেনার কোনো মানেই নেই। প্রয়োজনে আপনি ভূমিহীন থাকেন, সেটাই ভালো। তবে যদি টাকা থাকে, অবশ্যই অবশ্যই বিনিয়োগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আমাদের এই সম্পত্তি, প্রপার্টি। তো প্রথমেই আমরা একটা ইতিহাসটা জানার চেষ্টা করি, এরপরে এখন পর্যন্ত জারিকৃত যতগুলা সরকারি পরিপত্র আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা আমাদের পার্শ্ববর্তী যে দুইটা দেশ আছে, ভারত এবং পাকিস্তান, তো এদের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। তো যেটা হয়েছে 1965 সালে, আমরা কি জানি, তাদের একটা কার্গিল নামক জায়গা আছে, এটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুটা 6 সেপ্টেম্বর থেকে, যদি আমরা বলি 23 সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল, মাত্র 17 দিন। কিন্তু এই 17 দিনের মধ্যে নানা প্রকার ইন্টারন্যাশনাল চাপের কারণে যুদ্ধ স্থগিত হয়, সমঝোতা করানো হয়। কিন্তু এই বাংলার ভূখণ্ডে সেই 1965 থেকে আজকে 2025, প্রায় 35 আর 25, যদি আমরা হিসাব করি 60 বছর যাবত আমরা অনেকেই কিন্তু এই অর্পিত সম্পত্তির ভোগান্তি, অর্পিত সম্পত্তির নানা প্রকার জটিলতায় আছি। এরপরে পাকিস্তান সরকার যেটা করে, এই যে যুদ্ধ যখন শুরু হয় 1965 সালে, বিশেষত পাকিস্তান অঞ্চল, মূলত এই বাংলাদেশি অঞ্চল থেকে বিশেষত যারা হিন্দু আছে তারা ভারতীয় অঞ্চলে চলে যাওয়া শুরু করে। তো এই 1965 সালে তারা একটা অর্ডিন্যান্স জারি করে, যে 9 সেপ্টেম্বর, 1965 সালের 9 সেপ্টেম্বর থেকে 1969 সালের 16 ফেব্রুয়ারি পর্যন্ত, এই দীর্ঘকালীন সময় যারাই পাকিস্তান অঞ্চল ত্যাগ করেছে, ত্যাগ করে ভারতে গিয়েছে, এদেরকে এনিমি হিসাবে ট্রিট করা হয়, এদের রেখে যাওয়া সম্পত্তিকে এনিমি প্রপার্টি বলা হয়। তো সবসময় জানেন, সুযোগ সন্ধানী থাকে, অথবা আপনি টাকা পয়সা দিয়েছেন, জমি রেজিস্ট্রেশন করেন নাই। এই যে 9 সেপ্টেম্বরের পরে যেটা ছিল, রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তো অনেক প্রকৃত যারা চুক্তি করেছিল তারা টাকা পয়সা দেওয়ার পরেও জমিটা নিতে পারে না, হয়তো হিন্দু ছিল সে চলে গেছে। আবার অনেকেই এই ডেটের পরে জাল দলিল, ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করতেছে। এই জন্য অর্পিত সম্পত্তি দাবির ক্ষেত্রে এটা মনে রাখবেন, আপনার যে দলিলটা যে আপনি হিন্দুর কাছ থেকে নিচ্ছেন, সেটা 9 সেপ্টেম্বর 1965 আগে অবশ্যই হওয়া দরকার। এবং 9 সেপ্টেম্বর, এই যে 16 ফেব্রুয়ারি, এর মধ্যবর্তী যদি দলিল হয়, ওই দলিলটা ভুয়া দলিল, জাল দলিল, কারণ তখন পাকিস্তান সরকার এই প্রপার্টি রেজিস্ট্রেশনটাই বন্ধ রেখেছিল। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে যে আমাদের অর্পিত সম্পত্তি, এটার উৎপত্তি হচ্ছে ভারত পাকিস্তানের যেই যুদ্ধ 17 দিন ব্যাপী ছিল সেটার, যার কারণে বেশিরভাগ হিন্দুরা বাংলাদেশি অঞ্চল ত্যাগ করে সে ভারতীয় অঞ্চলে চলে গেছে। তো পাকিস্তান সরকার তো এই সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে দিল। তো 1974 সালে বাংলাদেশ যখন স্বাধীন হইল পাকিস্তান থেকে, পাকিস্তানদেরকে বিতাড়িত করে, 1947 সালে যেই অঞ্চলে বাংলাদেশ তার স্বপ্ন দেখেছিল, অর্থাৎ নিজের সম্পত্তি নিজে বুঝে নিল, তখন নামটা রাখলো তারা ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি, যাকে আমরা বলি যে ভিপি প্রপার্টি। এগুলা জেলা ভিত্তিক হওয়ার কারণে আমাদের যতটা জেলা আছে অর্পিত সম্পত্তির, প্রতিটা জেলায় তাদের রেকর্ড আছে। আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হয়, গেজেট প্রকাশিত আছে, বাজারে পাবেন, অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবেন।
এরপরে এই সম্পত্তিগুলা নানা প্রকার ভাবে কিছু সরকার দখল করে, সরকার কিছু ইজারা দেয়, কিছু ব্যক্তি মালিকানার মধ্যে থাকে। তো এইভাবে সরকার যেটা করলো 2001 সালে সরকার চাইলো যে এই সম্পত্তিগুলা প্রকৃত যারা হকদার, যদি প্রকৃত মালিক পাওয়া যায় তাদেরকে ফেরত দেওয়া হবে, বাকিটা সরকার চিরতরে সরকারি খাস সম্পত্তি হিসাবে নিয়ে নিবে। এরপরেও কাজটা করা হয় নাই। 2011 সালে আবার সংশোধন করা হয়েছে, আইনের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল। এরপরে 2012 সালে এসে সর্বশেষ তারা এমন একটা কন্ডিশন নিল, বললো যে অর্পিত সম্পত্তিগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, এ শিডিউল এবং বি শিডিউল। এ শিডিউল সেই সম্পত্তি যেগুলো সরকারের দখলে আছে, সরকারি বাড়িঘর আছে, অফিস আদালত আছে, পুলিশ স্টেশন আছে, অথবা সরকার কাউকে লিজ দিয়েছে। আর বি প্রপার্টি যেগুলো অর্পিত সম্পত্তি কিন্তু সরকারের দখলও নাই, কোনো ব্যক্তি মালিকানার সম্পত্তি আছে। এই রকম দুইটা ধারায় তারা বিভক্ত করলো। করার পরে 2012 সালে তারা বিধিমালা অবমুক্ত করে বলল যে এই যে বি প্রপার্টি যেগুলো ব্যক্তি মালিকানায় আছে, অর্পিত সম্পত্তি শিডিউল, এগুলাকে এমনভাবে বাতিল করা হইল যে এই সম্পত্তি কোনোদিন অর্পিত সম্পত্তি তালিকায় আসে নাই। কিন্তু যেহেতু সরকারি রেকর্ডে এগুলো একের এক খতিয়ানে চলে গেছে, তো এগুলো অবমুক্ত করতে হইলে আপনি যে সম্পত্তিটার মালিক, আপনি যে তার কাছ থেকে কিনছেন, অথবা আপনি যে এর প্রকৃত হকদার, এর ডকুমেন্টসও আপনাকে যাইতে হবে, মানে আপনাকে দলিল দেখাইতে হবে, তবে আপনার নামে হবে। তো এখন পর্যন্ত সেই জ্বালাটা আমাদের সবার আছে। কারো কাছে হয়তো প্রপার ডকুমেন্ট নাই, কারো কাছে চুক্তিটা নিবন্ধিত হয় নাই, কারো কাছে রেজিস্ট্রেশন হয় নাই, এটাই হচ্ছে সমস্যা। এরপরে 2000 যেই আমরা এই যে 13 সালে সরকার ওই যে শিডিউল ছিল সেটার মধ্যে আবার কিছু চেঞ্জ করে একটা সময়সীমা তারা দিয়ে দেয় যে এত দিনের মধ্যে আবেদন করতে হবে। তো আবেদনগুলা এখনো এখনো যদি আমরা দেখি, আমরা শিডিউলটা দেখাবো। তো আজকের বাস্তবতায় আপনি দুই প্রকারের সম্পত্তি পাবেন, এ শিডিউল এবং বি শিডিউল। যেগুলো বি গেজেটভুক্ত, মনে করবেন যে এটা কোনোদিনও অর্পিত সম্পত্তিতে আসে নাই। বি খতিয়ানভুক্ত হইলে আপনি এসি ল্যান্ড বরাবর আবেদন করে অবমুক্ত করতে পারেন, মালিকানার পর্যাপ্ত ডকুমেন্ট দেখাইতে হবে। আর এই শিডিউলগুলো আদালতে মামলা করতে হইতো, এখানে 300 দিনের একটা সময়সীমা দেওয়া ছিল মোটামুটি, যে 300 দিনের মধ্যে মামলা করতে হবে। একটা কন্ডিশন ছিল যে মালিক যিনি দাবি করবেন তাকে বাংলাদেশি নাগরিক হইতে হবে। তো এর কারণে যারা প্রকৃতপক্ষে ছেড়ে গিয়েছিলেন তারাও দাবি করতে পারতেছেন না, কারণ তারা ভারতীয় নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন। তো এর অনেকেই মামলা করেন নাই, সময় তারা বাড়ানো হয়েছে। তো এখন নর্মালি সরাসরি এ শিডিউলভুক্ত জমির জন্য মামলা করা যায় না। এটার জন্য প্রথমে একটা রিট করতে হয়। রিট করে আপনার এই যে এতদিন আপনি মামলা দায়ের করতে পারেন নাই, রিট করে ওই কারণটা ব্যাখ্যা করে আপনাকে তারপরে স্বাভাবিক মামলা দায়ের করতে হয়। তো এটা যদি আপনার প্রপার্টি ভ্যালু যদি ভালো হয় মামলা করতে পারেন, না হলে হাইকোর্টে দেখেন একটা রিট করতে সর্বনিম্ন আপনার 50 থেকে 1 লাখ টাকা কিন্তু চলে যাবে। এখন আপনার জমির দাম যদি 3 লাখ টাকা হয়, মামলা করে কোনো লাভ নাই। আর ফাইনালি ওভারঅল হাইকোর্ট থেকে সেটা অবমুক্ত করে নিয়ে ফাইনালি আসতে আপনার 5-10 লাখ টাকা খরচ হবে। এই জন্য 30-40-50 লাখ টাকার সম্পত্তি না হইলে মামলা না করাটাই বেস্ট। তো এখন আমরা দেখি সর্বশেষ পরিপত্রটা একটু দেখার চেষ্টা করি, এরপরে আগেরগুলো আমরা দেখাবো। তো এটা হচ্ছে 5ই মার্চ 2024, মানে ওই স্বৈরাচারী হাসিনা যাওয়ার কয়েকদিন পূর্বেই। তো এখানে তারা 2013 সালে 28-এর একটা ধারা যুক্ত করা হয়েছিল। তো ওই ধারাটা যদি জাস্ট আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে তারা একটা ধারা দেখিয়েছিল 28-এর সেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে 28-এর তো এটা আমরা দেখাবো আপনাদেরকে। তবে মূল জিনিসটা বলে দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন সহজেই। সর্বশেষ যেহেতু পরিপত্র, 1 নম্বরে তারা বলতেছে যে তফসিল বাতিল হওয়া সত্ত্বেও উক্ত তফসিল সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির স্বার্থ যদি থাকে, প্রচলিত আইনের অধীনে প্রতিকার লাভে কোনো আইনগত বাধা থাকবে না। মানে কথাটা হচ্ছে যে মাঝখানে যে 60 বছরে চলে গেল, যদি ওই সম্পত্তিতে আপনার কোনো দাবি থাকে, যদি আইনগতভাবে ওই দাবিটা আপনি দাবি করার মতো পর্যাপ্ত কোনো প্রকার গ্রাউন্ড থাকে, আপনি দাবি করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে যে এই যে 2013 সালে 28-এর ধারার বিধান মতে বাতিলকৃত তফসিলের সম্পত্তির মধ্যে যে সকল সম্পত্তির বৈধ হোল্ডিং খোলা হয়েছিল সেগুলোর ভূমি উন্নয়ন করা আদায় করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে থাকবে। এটা ছাড়া রেজিস্ট্রিকৃত বৈধ দলিল থাকার পরেও যেখানে দলিল ছিল রেকর্ড সংশোধিত হয় না, মানে আপনি নামজারির অ্যাপ্লিকেশন করেন নাই,
তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এবং আইনানুগ রেজিস্ট্রিকৃত বিনিময় দলিলের অন্তর্ভুক্তির ক্ষেত্রে যদি খতিয়ান খোলা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে দলিলের সত্যতা যাচাই পূর্বক পৃথক হোল্ডিং খুলে বকেয়া সহ হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। এরপরে যেটা যে খ তালিকা গেজেট প্রকাশিত হওয়ার পূর্বে আদালতের রায়ে যে সকল সম্পত্তি অবমুক্ত হয়েছে নাগরিকের আবেদনের ভিত্তিতে সে সকল সম্পত্তি রেকর্ড সংশোধন করতে হবে এবং বকেয়া হালসন পর্যন্ত সবকিছু আদায় করতে হবে। সর্বশেষ 5 নাম্বার যদি দেখি যে তফসিলভুক্ত যে সকল সম্পত্তি একের এক খতিয়ানে অর্পিত হিসেবে অন্য কোনো খতিয়ানে যেমন ব্যক্তি হালসন হচ্ছে ভারত মানে ঠিকানা ভারত রেকর্ড হয়েছে তা অর্পিত সম্পত্তি দ্বিতীয় সংশোধন আইন 2013 কার্যকর হওয়ার সাথে সাথে বাতিল বলে গণ্য বিধায় বাতিলকৃত তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিক কর্তৃক দাখিলকৃত আবেদনে মালিকানার সমর্থনে বৈধ প্রমাণপত্র দলিলাদি উপস্থাপনে সমর্থ হইলে বৈধ দাবিদারের নামে রেকর্ড সংশোধনের জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 143, 144 অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য করা যাচ্ছে যে বাতিলকৃত তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিক মালিকানার সপক্ষে বৈধ প্রমাণপত্র দলিলাদি উপস্থাপনে অসমর্থ হলেও খাস করা নির্দেশনা থাকলেও সহকারী কমিশনার ভূমিকণ প্রতিপালন করতেছেন না। বাতিলকৃত তফসিলভুক্ত সম্পত্তির ভোগ দখলকারী তাদের মালিকানার সমর্থনে বৈধ দলিল উপস্থাপনে ব্যর্থ হবেন সেসব সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 92 ধারা মোতাবেক খাস করতে হবে এবং সে অনুযায়ী রেকর্ড সংশোধন করতে হবে। তো এক্ষেত্রে এসিলেন্ট সাহেবরা খুবই মানুষের প্রতি দয়াশীল, তারা করেন না, কারণ এখানে বিশাল পরিমাণে হিউজ পরিমাণের অবৈধ টাকার লেনদেন হয় এটাই। তবে একটা কথা মনে রাখবেন, যতই আপনার দখল থাক, যদি কাগজপাতি যদি আপনার কাছে প্রপারলি 100% পুরো না থাকে সম্পত্তিটা আপনাকে ছেড়ে দিতেই হবে। আজকে না হোক 10 বছর পরে হইলেও ছেড়ে দিতে হবে, কিছু কিন্তু আপনার করার নাই, এই জিনিসটাই মনে রাখবেন। আর পরিপত্রগুলা যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে টোটাল পরিপত্রগুলা দেওয়া আছে। জাস্ট সর্বপ্রথম 20/11/2013 সালে তারা জারি করে। এরপরে যদি আমরা দেখি যে 21/11/2013-তে আরো কিছু সংশোধনী আনা হয়। এর পরের বছর আবার সময় বর্ধিত করা হয় 2014-তে। এর পরের বছর 2014-তে আবার সংশোধন করা হয় ওই একই জিনিস। এরপরে আবার সংশোধন করা হয়, সময় বাড়ানো হয়। এরপরে আবার সময় বাড়ানো হয়, মানুষকে বারবার সময় কিন্তু দেওয়া হয়েছে। দেখেন যে একটার পর একটা সময় কিন্তু অসংখ্য সময় দেওয়া হয়েছে। এরপরে 2015 সালে আবার সময় বর্ধিত করা হয়। এরপর 2016 সালে আবার সময় বর্ধিত করা হয়। এরপর 2017 সালেও কিন্তু সময় বর্ধিত করা হয়। মানে সময় বর্ধন একটার পর একটা কিন্তু সময় বাড়াচ্ছে, কিন্তু আমরা না জানার কারণে এই যে 17 সালেও বাড়ানো হয়েছে, সর্বশেষ তারা দেওয়া আছে। এই যে 17তেও তারা সময়সীমা বাড়াইছে। পরিপত্রগুলার একটাই কথাটা হচ্ছে যে যেগুলা তফসিলভুক্ত হয়েছে কেউ যদি দাবি করে তার কাছে দলিলপত্র থাকে তার নামে আপনি রেকর্ডটা সংশোধন করে দেন, আর যদি কেউ আদালতের মাধ্যমে আদেশ নিয়ে আসে সেটাও করে দেন। এটাই হচ্ছে মূল জিনিস, আর না করলে সরকারি খাস করার জন্য। কিন্তু এখানে নানা প্রকারের যে সমস্যাটা থাকে, আপত্তি যেখানে যে এই যে তফসিল আর তফসিল অর্পিত সম্পত্তির গেজেটভুক্ত করা হয়েছে পাকিস্তান আমলে, পাকিস্তান সরকার করছে, কারো কারো আপত্তি আছে সেখানেই যে আমার সম্পত্তি অর্পিতর মধ্যে না। অথবা এক দাগে ধরেন যে 2 বিঘা জমি আছে, 1 বিঘা হিন্দুর ছিল, 1 বিঘা মুসলিমের ছিল, টোটাল দাগটাই তারা অর্পিত করেছে, এইটা একটা অভিযোগ আছে। এর পাশাপাশি স্বাধীনতার পরে, মানে ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও অসংখ্য সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকায় আনা হয়েছে। তো এই আনাটাকে আমরা জানি হাইকোর্ট কি করেছে, অলরেডি অবৈধ কিন্তু ঘোষণা করেছে। তো দেখা যাক কি হয়। তবে আপনার এখন আবার বলবো, আপনার যদি শিডিউলভুক্ত হয়, যদি জমির দাম ভালো হয়, তাহলে হাইকোর্টে রিট করে আপনি মামলা দায়ের করতে পারেন। আর তফসিলভুক্ত হইলে উপযুক্ত প্রমাণাদি থাকলে এসিল্যান্ডের কাছে আবেদন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অর্পিত সম্পত্তি যতদিন পর্যন্ত এটা সমস্ত কিছু ক্লিয়ারেন্স আসে, ওই ব্যক্তির নামে নামজারি খাজনা খারিজ না হচ্ছে, টাকা বিনিয়োগ করবেন না, ক্রয় করবেন না। মনে রাখবেন, আপনি যে বিনিয়োগটা করতেছেন এই বিনিয়োগটা যদি আপনি ব্যবসা হিসাবেও নেন, বিক্রি করতে যখন যাবেন কাগজপাতিতে ভেজাল থাকলে দাম পাবেন না। অথবা আপনি যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাইতে চান, কাগজপাতিতে ডিফেক্ট থাকলে 50 বছর পরে হইলেও আপনার ফ্যামিলি পরিবারের লোকটা ভেজালে পড়বে, আদালতে দৌড়াইতে হবে। তো এর জন্য
যেখানেই টাকা পয়সা বিনিয়োগ করবেন মালিকানা 100% রূপে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যাচাই বাছাই করে টাকা পয়সা বিনিয়োগটা করবেন। আর আমাদের যারা এই বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, 15 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন কোর্স। দেখা হবে সেখানে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।